ওয়াকার যদি ক্ষমতায় চলে আসে, মানে ক্ষমতাটা যদি নিয়ে নেয়, সব কিছু উলটপালট হয়ে যাবে না? এবং এই জিনিসটি কিভাবে হতে পারে? প্রথমেই ইউনূসকে বিরক্ত করে দিবে, নির্বাচন হবে না এমন একটা ভাব তৈরি করবে, ইউনূস বিদায় নিয়ে চলে যাবে, আর ওয়াকার সারা পৃথিবীকে বলবে বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো নয়, অনিবার্য কারণবশত আমাকে ক্ষমতা নিতে হলো। এভাবে ক্ষমতায় নিয়ে যাবে। তারপর কে কোন মন্ত্রী হবে আমরা সেটা নিয়ে আলাপ করব। এই ঘোষণার আগেই ভারতের রাষ্ট্রদূত, ভারত থেকে বিক্রম মিশ্রি, তারপরে এই নানান হ্যান ত্যান লোকরা, সুজাতা সিংয়ের মতো লোকরা আসতে শুরু করবে। প্রথম আলোর সাথে সাক্ষাৎ করবে, উদিসির সাথে সাক্ষাৎ করবে, ছায়ানটের সাথে সাক্ষাৎ করবে, সিপিবির সাথে সাক্ষাৎ করবে, জাতীয় পার্টির সাথে সাক্ষাৎ করবে। এরপরে তারা নানান গোলযোগ তৈরি করবে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বুদ্ধি দিবে, একটা লিস্ট দিয়ে দিবে, মন্ত্রী পরিষদ গঠনের দিকে আস্তে আস্তে এগোবে। এভাবেই ইউনূস সরকারকে বিরক্ত করার মাধ্যমে, ডক্টর ইউনূসকে বিরক্ত করার মাধ্যমে ইউনূস সরকারের ভিতরের কিছু বেঈমানদেরকে নিয়েই ওয়াকারুজ্জামান নতুন একটি সরকার গঠন করবে। তো এই সরকারের বাণিজ্য মন্ত্রী কে হবে জানেন? আচ্ছা, যাই হোক, আমি এক এক করে আপনাদেরকে শোনাই। ওয়াকার ক্ষমতা নিলেই প্রথমে যেটা পরিবর্তন আসবে সেটা হলো প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন আসিফ নজরুল, অথবা আমেরিকাকে দেখানোর জন্য রেজওয়ানাকেও প্রধানমন্ত্রী করা হতে পারে। তবে রিজওয়ানাকে করার সম্ভাবনা খুব বেশি, কারণ রিজওয়ানা আমেরিকান একটি পুরস্কার পেয়েছেন। রিজওয়ানা কিন্তু আমেরিকানপন্থী হিসেবে আমরা সবাই জানি, সে ভিতরে কিন্তু চরমভাবে ভারতের দালাল, মারাত্মক ভারতের দালাল সে। এ কারণেই আমেরিকা বলবে আমেরিকার পন্থী, ভারত বলবে ভারতপন্থী। এই চালাকিটাকে কাজে লাগিয়েই রিজওয়ানাকে প্রধানমন্ত্রী করা হলেও হতে পারে, সম্ভাবনা কিন্তু খুব বেশি, একদম 92%। তথ্যমন্ত্রী কে হবে জানেন? খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের সাবেক কামলা, তথ্যমন্ত্রী হবে। এবং দুর্দন্ত প্রতাপে সে তথ্য মন্ত্রণালয় চালাবে। তথ্যকে অপতথ্যে ভরপুর করে দিবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য যত খবর প্রচার করা লাগে সব প্রচার শুরু করে দিবে। কারণ মিডিয়াতে তো আওয়ামী লীগের যেগুলো আছে, যেই চ্যানেলে সেগুলোই আছে, তাদেরকে দিয়েই চালানো শুরু করে দিবে। কোন টেলিভিশনে কোন টক শো যাবে, অতিথি কে থাকবে, এগুলো সব লিস্ট করে দিবে। কারণ সে অতিরিক্ত স্বাধীন। আপার ছোট ভাই, হ্যাঁ, আপার আমলে নাকি বাংলাদেশের সাংবাদিকতা খুব স্বাধীন ছিল। সে বলছে না যে আপা, আপনার সময়ে তো আমরা খুব স্বাধীন সাংবাদিকতা করছি, ভবিষ্যতে করতে পারবো কিনা। রেজওয়ানা হবে। আচ্ছা, এরপর তো তথ্যমন্ত্রী হবে খালেদ মহিউদ্দিন। নিজুম মজুমদার হবে তথ্য অধিদপ্তরের পরিচালক। তথ্য অধিদপ্তর আছে না একটা, এটা নিজুম মজুমদারকে নিয়ে আসবে ওয়াকার নিশ্চিত। তারপরে এসব জায়গায় কাজে লাগিয়ে দিবে আপনার অমি হাসান পিয়াল, হ্যাঁ, এগুলো কতগুলো আছে না, এদেরকে আনবে। এরপরে আপনার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ন্যায়পাল নিয়োগ করবে, ন্যায়পাল। এরপরে মাহফুজ আনামকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবে, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। বাণিজ্য মন্ত্রী কে হবে জানেন? চ্যানেল 24-এর একে আজাদ। এই লোকটি এমন কোনো দুর্নীতি নেই যে করেনি, কিন্তু দেখেন সে ওয়াকারের সাথে সম্পর্ক থাকার কারণে দুর্দান্ত প্রতাপে সে ব্যবসা করে যাচ্ছে। ইটস হামিম গ্রুপ, বুঝতে পারছেন? দুর্দান্ত প্রতাপের সাথে কিন্তু সে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। আবার সরকারকে মাঝে মাঝে পরামর্শ দেয়, আবার রেগেও যায়। আগেও ভালো ছিলাম সেটাও বলে, সবার সেমিনারেও যায়। আর তার চ্যানেল কি? চ্যানেল 24। এরা কিন্তু পুরা ভারতের রয়ের একটা স্টেশন। এখন সবচাইতে প্রতাপশালী আরেকটা স্টেশন কে? প্রথম আলো, ডেইলি স্টার, এটা যৌথভাবে একটা চ্যানেল। আই রয়ের স্টেশন কিন্তু। আর রয়ের উইংস, উদিসি, ছায়ানট, এদের সাথে দুর্দান্ত প্রতাপে যোগাযোগ চলবে কঠিনভাবে। কি করা যায়, কিভাবে সাইজ করা যায়, হ্যাঁ, কোনটাকে। ডক্টর ইউনূস অর্থনৈতিক অবস্থা এখন একটু ভালো করছে না, এগুলা সব কিভাবে খাওয়া যায়, আবার আলাপ আলোচনা
শুরু করে দিবে। এর মধ্যেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলবে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে? খুব দ্রুত হারুনকে ফিরিয়ে আনা হবে। হারুনকে ফিরিয়ে এনে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে। হারুন আবার কামালের ফিরে আসাটা আটকিয়ে দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ওই যে কসাই কামালকে ফিরে আসাটা, তার সাথে দ্বন্দ্ব আছে। বেনজির চলে আসবে শেখ হাসিনার সাথে করেই, বুঝতে পারছেন? তারপরে হেফাজতের আমির রুহুল আমিন, যে বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন, তারপরে হেফাজতের আমির, এরা জিকির করতে করতে গণভবনের দিকে যাবে এবং ওয়াকারকে পা ছুঁয়ে স্যালুট দিয়ে আসবে। ইসলামের সৈনিক হিসাবে ওয়াকারকে ঘোষণাও দিতে পারে। মহিবুল্লাহ বাবুনগরী, মামুনুল হক সেখানে থাকবে দ্বিতীয় সারিতে, 100তে 100 মামুনুল হক থাকবে, মহিবুল্লাহ বাবুনগরী থাকবে এরা, এবং ইসলামের সৈনিক ঝান্ডাদারী হিসেবে ওয়াকারুজ্জামানকে ঘোষণা দিবে। ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য আসবে এরকম একটা কোরআন শরীফ হাতে নিয়ে, সার্বভৌমত্বের এক প্রতীক দেখিয়ে আসবে, যে তখন বলবে ভারত আমাদের চিরকালীন বন্ধু, অনামিশার অন্ধকার কাটিয়ে বাংলাদেশ এখন আলোর পথে এগুচ্ছে, অতীতকে ভুলে যান আপনারা, সামনের দিকে এগোন, যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল আগের গতিতে চলবে, আগের হিসাবে চলবে যুদ্ধাপরাধের গতি। এবং নিন্দা জানাবে ওয়াকারুজ্জামান যে 2000 সন্ত্রাসী বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছে। পুলিশ অস্ত্র ফেলে দিয়ে নাচতে শুরু করবে ওয়াকারুজ্জামানের ভাষণ শুনে, আর এলোফাতাড়ি গুলি ছুটতে থাকবে, মসজিদে মসজিদে গুলি চলবে, মাদ্রাসায় মাদ্রাসায় বোমা নিক্ষেপ করে তছনছ করে দেওয়া হবে। ইসলামী ব্যাংক আবারও নিয়ে যাবে এস আলমের লোকেরা। ইবনে সিনার যত ডাক্তার আছে সব ধরে জবাই করে দেওয়া হবে, রোগীদেরকে রাস্তায় ফেলে আছাড় মারা হবে। এমন একটি শিক্ষাই হয়তোবা এদেশের জন্য অপেক্ষা করছে। ব্যাককল, স্বার্থপর নেতৃত্ব এবং নিচু শ্রেণীর দরিদ্র পরিবার থেকে উঠে আসা নেতৃত্ব দরিদ্র মানসিকতা দূর করতে পারে নাই। একটি দেশের অনৈক্যের 1 নম্বর সিমটম হলো এদেশের নেতৃত্ব নাই। আর একটি দেশ যখন ঐক্যবদ্ধ থাকবে, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন এই দেশের নেতৃত্ব খুব শক্ত এবং যোগ্য। এই পরিস্থিতিতে চলে গেলে আপনার অবস্থা কি হবে? কমেন্ট বক্সে লিখুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।